হ্যাংআউটের লিংক দিয়ে দিয়েছে, হ্যাংআউটে জয়েন করেন। ওকে, আমরা শুরু করি। হ্যালো, আচ্ছা, আমরা গতদিন যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে কুইরিতে আমরা কিভাবে সিএসএস এর কাজ করা যায়, বা সিএসএস এর কাজগুলো যে কুইরিতে কিভাবে করা যায় সেই জিনিসগুলো শিখছিলাম। তো যারাই আছেন ক্লাসে তাদের কতটুকু কি মনে আছে, যদি একটু টেক্সট মেসেজ বা ভয়েস যে কোনো ভাবে একটু বলতেন সেটা বেটার হতো, কারণ বুঝতে পারতাম যে লাস্ট 14 ডেজ আপনারা কি করেছেন বা আদৌ কতটুকু কি দেখেছেন, সবকিছু আসলে ক্লিয়ার হতো। So, এখন পর্যন্ত একজন, কাজে ওকে। আচ্ছা, লাস্ট দিন আমরা স্ক্রিন যদি দেখা যায় তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে কুইরিতে সিএসএস এর কাজ কিভাবে করা যায় সেটা যে করেছিলাম এবং সেটাই আমি এখন ওপেন করে রেখেছি। তো সেটাতে আপনার কাজটা করতে হবে এরকম যে আপনি যদি আপনার ডকুমেন্ট যেটা আপনার এইচটিএমএল ফাইল বলেন বা পিএইচপি ফাইল বলেন, যে কোনো জায়গায় আপনি জেকুইরির কাজ যদি করেন তাহলে তাহলে সেটার দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে যে আপনি যদি ডকুমেন্টটা মানে আপনার পেজটা যখন লোড হয় সেই সময় আপনি যে কুইরিকে লোড করাবেন কিনা সেটা একরকম। আরেকটি হচ্ছে যে আপনি যদি সেটা না করাতে চান, আপনি যদি কোনো ইভেন্টের কাজ করতে চান, ইভেন্টের কাজ বলতে অন মাউস ওভার, অন মাউস আউট, অন ক্লিক, অন ব্লার, এরকম যত ধরনের ইভেন্ট গুলো রয়েছে যে কোনোটাতে আপনি যদি কাজ করাতে চান তাহলে আপনাকে ডকুমেন্ট ডট রেডি, যেটা এখন দেখাচ্ছি এখানে যে কুইরিতে আগেও বলেছি যে ডলার সাইন মানে হচ্ছে যে কুইরি কথাই বোঝানো হচ্ছে। দেন এইটুকু হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে আমার এই যে ফাইলটা রয়েছে ফাইলটাকে আমি রান করাচ্ছি সেই ফাইলটা। দেন এটা যদি রেডি থাকে তখন এগুলো অটোমেটিক্যালি কাজ করবে। অর্থাৎ রেডি থাকা মানে হচ্ছে পেজটা যদি লোড হয় সেটাই রেডি হওয়া। তো সেই রেডি হওয়ার সময় এই টোটাল ফাংশনটা তখন কাজ করবে। jQuery বা জাভাস্ক্রিপ্টে আসলে এটা আস্তে আস্তে এমন অবস্থায় চলে যাবে যে আপনি মানে একটা সময় প্রোগ্রামিং এর অনেকটা জায়গা জুড়ে শুধু jQuery আর জাভাস্ক্রিপ্টই থাকবে। তো সেই এই জন্য এই ক্লাসগুলো আসলে একটু মনোযোগ দিয়ে করতে হবে আপনাদের, যদি মনোযোগ দেওয়ার ইচ্ছা থাকে বা যদি করার ইচ্ছা থাকে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ডকুমেন্ট রেডির কাজটা করব তখন ডকুমেন্ট রেডি ডট রেডি একটা ফাংশন, এই রেডি ফাংশনের ভিতরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। সেই ফাংশনের মাঝখানে যে ইটা দেখছেন এটা সম্পর্কে আমরা পরেও জানতে পারবো। এটা যদি আমি এখন ব্যবহার নাও করি তারপরেও কিন্তু আমার এই পেজটা কাজ করবে। প্রথম কথা হচ্ছে প্রথমে আমাকে কিন্তু দেখাচ্ছিল কি যে একটা নর্মাল লেখা রিপ্রেজেন্ট করছিল। এটা করার মানে হচ্ছে যে আমাদের যে ডকুমেন্ট ডট রেডির কাজের আবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের পেজ আমি যে কুইরিটা আসলে লিখছি কোথায় সেটার উপরে বেস করে যে আমার এটা কি আগে লোড করতে হবে বা আগে এটা এক্সিকিউট করতে হবে দেন এইচটিএমএল এলিমেন্ট গুলো এক্সিকিউট করবে, এরকম যদি ব্যাপার থাকে দেন আমাকে কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের এই অংশটুকু আমাকে
স্ক্রিপ্ট ট্যাগের এই টোটাল অংশটুকু হেডারে বসাতে হবে। যদি আমার চিন্তা থাকে যে আমি ইভেন্টের কাজ করবো, ইভেন্টের কাজগুলো আসলে বেশিরভাগই হচ্ছে আপনার আর ডকুমেন্ট লোড হবে, আপনি কোনো অ্যাকশনের কাজ করবেন, সেই অ্যাকশনের উপরে গিয়ে এটা লোড হবে। তো প্রথমে আমাদেরকে পেজটা যখন আমি অ্যাক্সেস করলাম তখন আমাকে নর্মাল কোনো স্টাইল ছাড়া যে অংশটুকু রয়েছে সেটা আমাকে দেখালো, দেন সে আমাকে স্টাইলড অংশ দেখাচ্ছে। অর্থাৎ যখন সে লোড হচ্ছে পিএইচপি সরি এইচটিএমএল এলিমেন্টগুলো কিন্তু আগে এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হওয়ার ফলে সে আমাদেরকে প্রথমে এই অংশটুকু নর্মালি দেখাচ্ছে। তারপরে যখন স্ক্রিপ্টে আমরা চলে যাই, দেন স্ক্রিপ্ট অনুযায়ী ডকুমেন্টের বা স্টাইলটুকু তারা দাঁড় করিয়ে দিয়েছে, অর্থাৎ যে তৈরি দাঁড় করিয়ে দিয়েছে। এভাবে করে করে আমরা কিন্তু অনেকগুলো স্টাইলের কাজ করতে পারি। কিন্তু স্টাইল আসলে যদি যে কোয়েরিতেই করা যায়, জাভা স্ক্রিপ্টে করা যায়, তাহলে সিএসএস এর দরকার নেই। দেখেন, যে কোয়েরি বা জাভা স্ক্রিপ্টে আমরা একটা স্টাইল একটি ক্লাসের জন্য আমরা যদি স্টাইল তৈরি করতে চাই, প্রত্যেকটা প্রপার্টির জন্য আমাদেরকে কিন্তু আলাদা আলাদা করে সবকিছু ডিফাইন করতে হবে। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিওয়াই একটি ক্লাস সিলেক্টর, এই ক্লাস সিলেক্টরের আমাকে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ফাংশন ইউজ করতে হচ্ছে, দেন পরের লাইনে ফন্ট ফ্যামিলির জন্য আরেকটি ফাংশন ইউজ করতে হচ্ছে, আরেকটি সিএসএস ফাংশন ইউজ করতে হচ্ছে। তো এইগুলো যাতে আমরা এগুলো রিডিউস করতে হবে, এগুলো রিডিউস করলে যেমন যত কোড থাকবে ততই কিন্তু একটা পেজের লোডিং টাইম কিন্তু বাড়তে থাকবে। আবার যে কুইরির ক্ষেত্রে যেটা বললাম, যে কুইরি যদি আপনি পারফেক্টলি করেন, যেমন স্টাইলের ব্যাপার যেগুলো রয়েছে, স্টাইল যদি আপনি সিএসএস এ করা থাকে, সিএসএস কিন্তু লোড হয়ে যাবে যে কুইরিরও আগে, যে কুইরির আগে সিএসএস লোড হবে, কাজে সিএসএস দিয়ে আপনি যতটুকু সম্ভব যে স্টাইলের কাজগুলো সে করে রাখবেন। আর যখন যে কুইরিতে যেটা দরকার হবে ঠিক ওই অনুযায়ী কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। তো jQuery-তে আরো অনেকগুলো কাজ রয়েছে। আমরা জাভাস্ক্রিপ্টে দেখছিলাম যে ডট ইনার এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে একটি ট্যাগের ভিতরে কোনো লেখাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেরকম একটা কিছু আপনাদেরকে এখন দেখাই। আজকে হচ্ছে আমাদের ক্লাস 33 সম্ভবত। ক্লাস 33, তো ক্লাস 33 এর আমি কাজ করে নিচ্ছি। jQuery বেসিক নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। এখন আমার কাজ হচ্ছে, আমি একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা পেজটা লোড হওয়ার আগে কাজটা করবো না লোড হওয়ার পরে কাজটা করবো। পেজটা লোড হওয়ার পরে করলে সেটা কিন্তু HTML এর যা কিছুই থাকবে না কেন সেটা আগে লোড হবে, দেন গিয়ে কিন্তু সেই স্টাইলগুলো বা ওই যে কুইরিতে যা করবো সেই জিনিসগুলো লোড হবে। কথা হচ্ছে আমরা আজকে ক্লাসে কি শিখতে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা শিখতে যাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক ছিল সেগুলোকে আমরা কিভাবে jQuery-তে করতে পারি, সেই জিনিসগুলো আমরা কিছুটা জানা শুরু করি। তবে স্টাইল বেসিক জিনিসগুলোর মধ্যে আমি ফার্স্ট আপনাদেরকে এখন দেখাই যে আমরা ইনার এইচটিএমএল কে রিপ্লেস করে এখানে jQuery-তে কিভাবে কাজটা করতে পারি। তো আমার প্রথমে লাইব্রেরিটা দরকার, আমি যে কোনো একটা লাইব্রেরি এখানে নিয়েছিলাম, তো সেই লাইব্রেরিটা দেখতে দরকার। আমি চাচ্ছি যে এটা প্রথমেই লোড হবে, তো প্রথমেই লোড হবে, দেন আমার এখানে একটি div tag id ইউজ করি, আইডি ব্যবহার করে আইডি নেমটা দিই হচ্ছে
প্রিন্ট। তার মানে হচ্ছে আমি এইচটিএমএল এ প্রিন্ট, এখানে কিন্তু আমি কিছুই লিখলাম না, সম্পূর্ণ ফাঁকা। অর্থাৎ আমি প্রিন্ট নামে একটি আইডি নিয়েছি একটা ডিভ ট্যাগের ভিতরে। আহ, তো এই প্রিন্ট নামের যে আইডিটা নিয়েছি সেটাকে এখন আমি এখানে কল করবো, এবং ইনার এইচটিএমএল এ আমরা যেভাবে কাজটা করতাম জাভাস্ক্রিপ্টে সেটা আসলে কতটা সংক্ষিপ্ত করা যায় সেই জিনিসটা এখন দেখবো। কথা হচ্ছে আমাদের ডকুমেন্ট লোডের সাথে সাথে এটা কাজ করবে। দ্যাট মিনস ডকুমেন্ট নিলাম রেডি, রেডির মধ্যে আমাদের অটোমেটিক্যালি যেগুলো সাজেশন দেবে সেই সাজেশন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। অন্য কোনো কিছু চিন্তা করার দরকার হবে না। এখন যে কোয়েরি, দ্যাট মিনস ডলার সাইন, তারপর ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই দেন না তারা চলে আসবে। ডট এইচ টি এম এল, এইচটিএমএল একটি ফাংশন রয়েছে, এইচটিএমএল নামে একটি ফাংশন রয়েছে যে কোয়েরিতে, সেটা আমাদের ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টের টোটালটাই ছিল যে অবজেক্ট বেসড, মানে যে অবজেক্ট ওরিয়েন্টেড না, অবজেক্ট বেসড। মানে জাভাস্ক্রিপ্টের টোটাল প্রোগ্রামিংটাই কিন্তু অবজেক্ট বেসড ছিল। আর jQuery তো অবজেক্ট বেস অবশ্যই, কিন্তু অবজেক্ট যেগুলো করে সেগুলো হচ্ছে যে আপনাদের শুধু অবজেক্ট না, এটাকে একটা মেথডটাও আসলে কল করে। আমি HTML এ যদি কিছু লিখতে চাই সেটা আসলে যেমন আপাতত লরেম ইপসাম দিয়ে রাখলাম। এখন আমাদের এটাকে চালাতে হবে, এক্সিকিউট করতে হবে। আমি চাচ্ছি এটা দেখতে একটু কি আসে। ওকে, আচ্ছা আমাদের আউটপুট ফার্স্ট হচ্ছে লরেম ইপসাম চলে এসেছে। এখন লরেম ইপসাম চলে আসার পরে আমরা দেখি আসলে এটা আদৌ কতটুকু কি হয়েছে। দেখেন, ইন্সপেক্ট করবো আমরা প্রত্যেকটা, আমরা যত ওয়েবের কাজ করবো না কেন প্রত্যেকটার জন্য আমরা যখন ভুল ত্রুটি থাকলে বা অন্যের কোড দেবো প্রত্যেকটাকে আমরা ইন্সপেক্ট করে আসলে বোঝার চেষ্টা করবো। যদি কোনো একটা জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেগুলো সবই বোঝার চেষ্টা করবো। ওকে, আমরা এলিমেন্টসে দেখি, এলিমেন্টসে বডিতে যাই, বডিতে গিয়ে দেখি ডিভ আইডি প্রিন্ট লরেম ইপসাম। আমরা কিন্তু ডিভ আইডি প্রিন্ট লরেম ইপসামে কিন্তু এটা কিন্তু লিখিনি এই জায়গাটাতে, সেটা কিন্তু এসেছে জাভাস্ক্রিপ্ট থেকে। আচ্ছা, এগুলো কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে যে আমি জাভাস্ক্রিপ্টে কিভাবে করছি, জেকুইরিতে কিভাবে করছি, ঠিক একই জিনিস। বা আমাদের কোনো একটা আইডি বা কোনো একটা এলিমেন্টের ভিতরে আমরা কোনো কন্টেন্ট বসাতে পারি কিনা, আদৌ কতটুকু বসানো সম্ভব হবে, তো সেগুলো আসলে জেকুইরি দিয়ে করা করা যায়। এবং জেকুইরির এই ধরনের কিছু, এই ধরনের আপনার প্রোগ্রামিংটা আরো করা যাবে এবং আপনাকে আরো যতটুকু পারি শেখাবো। প্রোগ্রামিং এর জায়গাটা হবে এরকম যে আপনি কিন্তু ডাইনামিক, যেটা বলা যায় যে প্রোগ্রামিং দিয়ে আপনি ডাইনামিক কাজ করছেন। আর ডাইনামিক ডাটাবেস ড্রিভেন ডাইনামিক, এটা হচ্ছে আপনি ডাইনামিক করছেন সবকিছুতে। সবকিছুতে বলতে যে আমরা একটা প্রোগ্রামিং ইউজ করছি, সেই প্রোগ্রামিং থেকে সবকিছু জেনারেট হচ্ছে এবং সেই জেনারেট হয়ে কিন্তু জাস্ট একটা স্ট্যাটিক বা স্কেলেটন পার্ট, যেটা আমাদের এইচটিএমএল পার্ট, সেই এইচটিএমএল পার্টে কিন্তু সেই কন্টেন্ট গুলো তখন অটোমেটিক্যালি বসে যাচ্ছে। তো রিপ্রেজেন্টেশন অফ ডাটা, যদি আমরা চিন্তা করি যে আমরা ডাটার কথা চিন্তা করছি, যে ডাটাকে যখন আমরা ডাটাবেস থেকে নিয়ে এসে স্টোর করাই, সেটাও যেমন সেটাকেও যেমন ডাইনামিক বলবো, এখানেও কিন্তু আমরা অটোমেটিক আর অন্য কোনো ডাটাকে হয়তো আমরা স্টোর করা যাচ্ছি বা স্টোর করে রেখেছি বা কোনোভাবে কোনো না কোনোভাবে ডাটাটাকে একটা প্রোগ্রামিং স্টেজ থেকে আমরা এইচটিএমএল এ পাঠিয়ে দিচ্ছি এবং এইচটিএমএল সেটাকে প্রিন্ট করে আমাদের সামনে তুলে ধরছে। এটাও কিন্তু একটা ডাইনামিক সিস্টেম। তো এই জায়গাটুকু মনে রাখতে হবে আমাদের। এখন কথা হচ্ছে আমি এটুকু শেয়ার করে দিই আপনাদের সাথে। স্কাইপ হ্যাংআউট, হ্যাংআউটে শেয়ার করে দিচ্ছি।
হ্যাংআউট থেকে আপনারা নিয়ে নেন, কারণ যারা কাজ করেনি তারা তো স্কাইপিতে পেয়ে যাবে। এই জন্য হ্যাংআউটে দিয়ে দিলাম, হ্যাংআউট থেকে আপনারা নিয়ে নেন যারা আছে। ওকে, আমরা HTML এর কাজ করলাম, আমরা চাইলে আরো অনেক কিছু শিখতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো শিখে কতটুকু কি হবে। আমাদের প্রথম কাজ jQuery বা জাভাস্ক্রিপ্ট যখন আমরা করতে যাই, বা আমি যখন শুরু করেছিলাম, বেশিরভাগ কাজটাই তখন এটা চিন্তা করে যে আমরা একটা ফর্মে আসলে কিভাবে কাজটা করতে পারবো, একটা স্লাইড শো কিভাবে দাঁড় করাতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে একটা ফর্মের জন্য কিভাবে কাজটা করতে পারি, সেটাই আমাদের দেখার বিষয়। তো আমাদের এখন কাজ করতে হবে, আমরা ফর্মের কাজ করে ফেলবো। তো আমি একটি ফর্ম ট্যাগ ইউজ করা শুরু করি। আমি ফর্মের কোনো আইডি ক্লাস কোনো সিলেক্টর ইউজ করছি না এখন, জাস্ট ফর্মে কিছু ফিল্ড ক্রিয়েট করবো। চাইলে আপনারাও করে নিতে পারেন এখন, যদি প্র্যাকটিস করার সুযোগ থাকে। তো আমাদের ফর্মে যেটা আমরা সিম্পল দুটো ফিল্ড আপাতত নিই, কারণ আমাদের আগে বুঝতে হবে যে ফর্ম থেকে কিভাবে ডাটাটাকে আমরা পাচ্ছি jQuery-তে, এবং jQuery সেটাকে কিভাবে প্রসেস করতে পারে, সেই জায়গাটা আসলে আমাদের ক্লিয়ার হতে হবে। তো সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য আমি ফার্স্ট দুটো ফিল্ড ইউজ করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা একটা লেবেল ইউজ করি, লেবেলের আগে আমি একটা div ট্যাগ ইউজ করব। লেবেল ফর, পরে আমরা কি বসাবো সেটা তো একটু পরে আসছে। তো আমি লেভেল ক্রিয়েট করছি ফার্স্ট, দ্যাটস ইট। এই লেভেলটা যার জন্য সে তাকে লিখতে হবে ইনপুট টাইপ টেক্সট। ফার্স্ট নেমের জন্য আমরা টেক্সট এরিয়া তো ইউজ করব না, আমরা করব টেক্সট বক্স। তো টেক্সট বক্স ইউজ ক্রিয়েট করার চেষ্টা করছি। দেন আমাকে একটি আইডি সিলেক্টর ইউজ করতে হবে। আইডি সিলেক্টর আমি একটি নাম দিয়ে দিই txt, টেক্সট বক্স যেহেতু এই জন্য txt দিয়ে শুরু করলাম। ফার্স্ট নেম first name। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকগুলো থিওরি রয়েছে ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমি যেভাবে যেটা ব্যবহার করছি সেটা নিয়ে আপনারা এইভাবে চিন্তা করবেন যে আমি যে ফর্ম, যদি ফর্মের কাজের চিন্তা করেন বা ফর্ম ছাড়াও যদি চিন্তা করেন, তাহলে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সংক্ষিপ্তকরণ মানে এই না যে আপনি শুধু নিজেই বুঝবেন আর কেউ কাউকে বুঝতে দেবেন না। হয়তো আপনি আজকে যে অফিসে জব করছেন পরবর্তীতে আপনি নাও তো থাকতে পারেন, হয়তো 1-2 মাস পর বা 6 মাস পরে, 1 বছর 2 বছর পর কোনো না কোনো একদিন কিন্তু আপনি চলে যাবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে কাজটা করেছেন সেই কাজের যত আইডি সিলেক্টর আছে সেটাকে আবার নতুন করে বুঝতে হবে। দেন সেটাকে আবার মানে সেটাকে ইউটিলাইজ করে ইমপ্লিমেন্ট করা, সেই জায়গাটা আসলে খুব একটা ক্লিয়ার থাকবে না। আশা করি আমি এটুকু অন্তত বোঝাতে পারছি। আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর পর আমাদের নেম বসানোর কথা, নেমটাও আমরা সেইভাবে বসাবো। কিন্তু নেম দিয়ে এখন কোনো কাজ হবে না, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিসের জন্য আমি রেখে দিচ্ছি। আমাদের বেস্ট প্র্যাকটিসটা দরকার এই কারণে যে আমরা যখন ভবিষ্যতে ফর্মের কাজ করব, তো ফর্মে আসলে আদৌ কত কি বসানো যাবে এবং কিভাবে সেগুলো কাজ করবে সেই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা ভালো। তারপর এখন একটা কাজ করি, সেটা হচ্ছে স্প্যান নামে একটি ট্যাগ ইউজ করি। স্প্যান নামে একটি ট্যাগ ইউজ করি এবং সেখানে আমি আপাতত একটি আইডি সিলেক্টর ইউজ করি। আইডি সিলেক্টর ইউজ করে হচ্ছে প্রিন্ট নামে, অর্থাৎ আমার সাকসেস মেসেজ হোক বা ফর্ম সাবমিট করার সাথে সাথে সাকসেস মেসেজ হোক বা এরর মেসেজ হোক, এরকম কোনো একটা ট্যাগের মধ্যে যেন সেটা প্রদর্শন করে। তো যে কোয়েরি লাইব্রেরিগুলো তো আপনারা যদি দেখে থাকেন সেখানে কিন্তু এরকম কোনো কিছুই উল্লেখ করা নেই।
এগুলো আসলে কিছু লাইব্রেরি তৈরি করার একটা ফর্মুলা রয়েছে, লাইব্রেরি তৈরি করা হয়েছে, দেন সেটাকে আবার ইমপ্লিমেন্ট করা হলো রিয়েল লাইফে আমাদের স্কুল কলেজগুলোতে। দেন আমরা অনেকগুলো প্রজেক্ট করা শুরু করলাম, তারপর চেঞ্জ আসলো, সেটা এখন বুটস্ট্র্যাপ। ওকে, এখন আমি ডিটেক্টটাকে ক্লোজ করে দিই, দেন আরেকটি ইউজ করি। ফরটাকে এখন আপনাদেরকে ক্লিয়ার করিনি, তো সেটা ক্লিয়ার করে ফেলবো। First name, then last name. Okay, input type, input type, text box যেটা নাম ইউজ করছি, আর text box txt last and last name ও তাই ব্যবহার করে txt last name, then close। দিকটা ক্লোজ হয়নি, সেটা আমাদের ক্লোজ করতে হবে। যেহেতু ফর্মের কাজ করছি, তাহলে আমাকে এই টোটাল অংশটুকু এখান থেকে কেটে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডকুমেন্ট রেডির উপর কাজ করবো না, আমরা কোনো একটা ইভেন্টের উপরে কাজ করবো। তো ডকুমেন্ট রেডিও কিন্তু আমাদের এখানে বাদ দিতে হবে, আমরা চাইলে বাদ দিতে পারি, আবার বাদ নাও দিতে পারি। দেখেন আমাদের যেটা হয়েছে যে আমরা এখানে কে আইডি ব্যবহার করছি, এখানে কিন্তু কোনো আইডি আর ইউজ করিনি বা স্প্যান ট্যাগ ইউজ করিনি। তো সেটা ইউজ না করেও আমরা কোনো মেসেজ শো করতে পারবো কিনা। একটু আগেও বললাম যে আমরা এই ফর্মে যে কাজটা করবো সেটা টোটালটাই হচ্ছে আমাদের কোনো একটা ইভেন্টের, বা ইভেন্টের জন্য আমাদের একটি বাটন তো লাগবে। সেক্ষেত্রে কোনো একটা অ্যাকশনের জন্য আপনাকে কোনো একটা সিস্টেমেটিক ওয়েব অবলম্বন করতে হবে। তো সেই সিস্টেমেটিক ওয়ে হচ্ছে একটা সেই সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি চিন্তা করি যে একটা ফর্মে কিন্তু আমাদের একটা সাবমিট বাটন বা বাটন এগুলো কিন্তু জরুরি। তো সাবমিট ইউজ করে আমরা সাবমিট আর বাটন ইউজ করি, বাটন। দেখেন বাটন, যেহেতু বাটনের আমরা নামকরণ করব কিন্তু বাটনের বিটিএন দিয়ে, বিটিএন দিয়ে শুরু করবো, প্রিফিক্সের আন্ডারস্কোর থাকবে না, এরা এভাবেই শুরু করবো। তো বিটিএন আমরা আপাতত নিয়ে যে সেট, আমরা দেখি এটা কিরকম হয়েছে। আচ্ছা, লরেন ইপসাম এখনো প্রিন্ট করছে, তার মানে হচ্ছে এই জায়গাটা আমরা এখানে ক্লিয়ার করতে পারি, এটাকে এখন বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি দেখতে চাই তাহলে গিয়ে দেখবো শুধুমাত্র লরেন ইপসামটাই কিন্তু ওখান থেকে সরে গেছে। তখন আমাদের কাজ হচ্ছে এই ফিল্ড যে দুটো আমরা ক্রিয়েট করেছি সেই ফিল্ডের ডাটাগুলোকে রিড করানো। তো সেই ফিল্ডের ডাটাগুলোকে রিড করানোর আগে আমাদেরকে যেগুলির কিছু কাজ করে নিতে হবে। ডকুমেন্ট ডট রেডি আমরা এখন কাজ করব না, আমরা যেহেতু সাবমিটে কাজ করব, অন ক্লিকে কাজ করতে পারি, সেটা বাটন সেভে কাজ যদি করি, অন অন ক্লিক,
এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফাংশন fnc then ওকে, আমরা একটা ফাংশন নিচ্ছি, সেই ফাংশনের নাম দিয়েছি fnc save। fnc টা বোঝাচ্ছি যে ফাংশন is denoted with fnc save। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা অন ক্লিকের উপরে যেটা কাজটা করবো, সেক্ষেত্রে আমাদের যে দুটো আইডি রয়েছে, txt ফার্স্ট নেম, txt লাস্ট নেম, এটাকে আগে ক্যারি করার চেষ্টা করি বা এটাকে ট্র্যাক করার চেষ্টা করি এই ডাটাগুলোকে আগে পাই কিনা। আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট নেম দেব, ফার্স্ট নেম নেব, দেন ফার্স্ট নেম হ্যাশ, আমাদের ফার্স্ট নেম হচ্ছে এটা। দেখুন যে আমরা দুইটা ফাংশনের ভিতরে যে কাজটা করেছি, যে ফিল্ড দুটো থেকে ডাটা আসবে, সে ফিল্ড দুটোকে আগে ক্যারি করার চেষ্টা করেছি, তার ডাটাগুলোকে নেওয়ার চেষ্টা করছি। তো সেই ডাটাগুলোকে নেওয়ার জন্য আমি দুইটা ভ্যারিয়েবল ইউজ করেছি। একটা হচ্ছে একটা হচ্ছে fn আর একটা হচ্ছে ln। তো fn বলতে আমি বুঝেছি f the first and the name, ফার্স্ট নেম, আর ln তে বোঝানো হচ্ছে লাস্ট নেম। ওকে, ভ্যারিয়েবল ক্যারি করা যে আসলে বড় কাজ হবে না, আমাদের প্রথম কথা হচ্ছে যে এটা কতটুকু কিরকম ভাবে ফার্নিশ কিছু। তো আমরা যদি চিন্তা করি যে ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা যদি ব্ল্যাঙ্ক থাকে, ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা যদি ব্ল্যাঙ্ক থাকে, আমরা দেখুন টোটাল সিস্টেমের উপরে কাজটা, যদি ব্ল্যাঙ্ক থাকে তখন সে আমাকে এরর দেখাবে। এরর বলতে এরর মেসেজ প্রিন্ট করবে, এবং সেই মেসেজ প্রিন্ট করার জন্য স্প্যান এবং সেখানে আইডি ইকুয়াল প্রিন্ট নামে আইডি ইকুয়াল প্রিন্ট দিয়ে আমরা একটি ট্যাগ তৈরি করে রেখেছি। তো সেটা আগে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলোকে ক্যারি করা, ভ্যালু ক্যারি করার পর ভ্যালুগুলো আসলে আদৌ এমটি কিনা সেটাকে আগে চেক করা। ইফ, তাহলে আমি ফার্স্ট টাইমে চলে আসি যে fn dot whatever it is, fn dot alien length, okay? অর্থাৎ ভ্যারিয়েবলের লেংথ যদি আমরা এরকম পাই যে 0, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজটা হচ্ছে যে আমরা fn ডট লেন্থ ব্যবহার করলাম, সেটার মানেটা হচ্ছে যে আমরা যদি কোনো ক্যারেক্টার ইউজ করি সেই অনুযায়ী কিন্তু সে আমাকে একটা ডাটা দেখায়। তো যদি সে ডাটাকে সে নাই পায় বা 0 পায়, তাহলে অবশ্যই সে একটি মেসেজ প্রিন্ট করবে, এবং সেটা
স্প্যান ট্যাগের ভিতরে প্রিন্ট আইডি দিয়ে আমরা যে কাজ করেছি, ঠিক এটাতে গিয়ে সেটা প্রিন্ট মেসেজটা শো করবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মেসেজটা শো করানো। মেসেজ শো করানোর জন্য আপনাদেরকে কিছুক্ষণ আগেও যেটা দিতেছিলাম, আমরা ডট এইচটিএমএল এর কাজ করতে পারি। আমরা বিভিন্ন রকম, যেমন ইনার এইচটিএমএল এর জাভাস্ক্রিপ্ট এর ইনার এইচটিএমএলটাকে কিন্তু আমরা এখানে শর্ট করে ফেলেছি। তো যে এলিমেন্টের জন্য আমরা কাজটা করছি সেই এলিমেন্টটাকে নেব, প্রিন্ট কল করব, দেন এইচটিএমএল। এখন এটা করার পরে কি আমাদের সব কাজ শেষ হয়ে যাচ্ছে না? আমাদের প্রথম কাজ হচ্ছে, এখন এটার কাজ হচ্ছে কাছে থাকা। দেখি আমাদের এই টেক্সটটা প্রিন্ট হচ্ছে কিনা, তারপর আমরা অন্য কিছু করতে পারি। এখানে সাবমিটে ক্লিক করলাম to design to this is what you are looking for। কথা হচ্ছে যে আমরা ফর্মের কাজ করতে গেলে কিছু ভ্যালিডেশনের কাজ করি, এটা বলে আমাদের ফর্মে যেহেতু ভ্যালিডেশনের কাজ করা হয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের ওই মেসেজগুলো আসলে কোথায় সেন্ড করা হবে সেটা সেটা মেন বিষয়। যেমন আপনার ভ্যালিডেশন, আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে ফার্স্ট নেমের উপরে, এরপর লাস্ট নেমের হচ্ছে, দেন আরও অনেক কিছুই থাকতে পারে। একটা ফর্ম শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেমের উপরেই না, যে কোনোটাই হতে পারে। তো আমাদের কাজ হচ্ছে সেটা ভ্যালিডেশন গুলো নিয়ে চিন্তা করা। আমরা যে কোনো ভাবে ভ্যালিডেশনটাকে পাস করাবো। ভ্যালিডেশনের কাজ কিন্তু আমরা যে পৃথক করতে পারি। ভ্যালিডেশনের কাজ আমরা পিএইচপিতেও করতে পারি, কিন্তু পিএইচপি পর্যন্ত যাওয়ার আগে আমরা যদি ক্লায়েন্ট এন্ডের কাজটা সেরে দেই সেটাই ভালো নাকি। এই তো এই জন্য যে কোয়েরিতে ভ্যালিডেশন শেখাটা খুবই জরুরি। আপনাদেরকে হয়তো জাভাস্ক্রিপ্টে কিছু জিনিস দেখানো হয়েছিল। ফর্ম ভ্যালিডেশনের জন্য আমরা এই ধরনের কিছু কাজ করতে পারি। সো ফর্ম ভ্যালিডেশনের জন্য আমরা যেটুকু দেখছি সেটাতে আমরা সামান্য কিছু জিনিস ব্যবহার করেছি, যে আমরা একটি ফিল্ডের এগেইনস্টে আমরা চেষ্টা করেছি যে ওই ফিল্ডটা আদৌ আচ্ছা, মানে ওই ফিল্ডে কোনো ডাটা আছে কিনা। যদি ডাটা থাকে দেন সে কোনো কিছু প্রিন্ট করবে না, কিন্তু যদি ডাটা না থাকে, একেবারে জিরো ডাটা থাকে, দেন সে একটি মেসেজ ওই ফর্মের ওই ফিল্ডের পাশে শো করবে। আপনি চাইলে ফিল্ডে শো করার ব্যাপারটা হয়তো যে কোনোভাবে আপনি নিতে পারেন। হতে পারে আপনি স্টাইলে চেঞ্জ করে দিচ্ছেন, যেমন আমাকে একটা স্টাইলে চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। স্টাইল চেঞ্জ করার মানে হচ্ছে যে আমার ওই ইনপুট বক্স যেটা রয়েছে তাতে চেঞ্জ করা। তো সেটা যদি আমি করি, সেটা না করে
আর PHP Forest Man, দেন আমরা CSS এর কাজ করবো। CSS এর কাজ করবো। আচ্ছা, আমরা যেটা করতে পারি বর্ডার কে কালার করতে পারি। বর্ডার কালার দেখেন, আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ভ্যালিডেশনের অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে একটা ছোট ছোট পার্টে আমি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। যে একটা ফর্ম ভ্যালিডেশনের জন্য যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ যে ডাটাগুলো লাগবে সেটা যদি টেক্সট বক্স হয় তাহলে টেক্সট বক্সে আশেপাশে সেভাবে কিন্তু মেসেজ শো করানোর জন্য আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হতে পারে। তো সেরকম একটা ছোটখাটো কাজ করলে আপনাদের, যেমন একটি ফর্ম চুজ করবেন, ফর্মে কি কি ডাটা থাকবে না থাকবে সব কিছু চুজ করবেন। চুজ করার পরে গিয়ে সেই অনুযায়ী ভ্যালিডেশন গুলোকে সেট করার ব্যবস্থা করবেন। তো কারোর যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো প্রশ্ন রয়েছে, is there any question from you? ওকে, কোশ্চেন থাকুক আর না থাকুক, আমার কিছু বেসিক জিনিস আপনাদেরকে বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আপনাদের নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইমলাইন যেতে দেওয়া হবে। সেই টাইমলাইনের মধ্যে আপনার একটা করে অ্যাসাইনমেন্ট বা একটি করে অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুত থাকবেন। অ্যাসেসমেন্টগুলো আসলে এর আগে যেরকম হয়েছিল গুগল ফর্মসের কাজ হয়েছিল সেভাবে দেওয়া হবে, কিন্তু অ্যাসাইনমেন্টগুলো আসলে হবে এরকম যে আপনাদেরকে কোনো একটা নির্দিষ্ট টাস্ক দেওয়া হবে বা আপনার যে প্রজেক্ট করবেন সেই প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট হয়তো আপনারা শুরু করছেন, সেরকম একটা প্রজেক্টে আপনাদেরকে নির্দিষ্ট টাস্ক দেওয়া হবে। সেটা jQuery হোক, CSS হোক, HTML হোক, যে কোনোটা হোক, যে ইভেন জাভাস্ক্রিপ্টের হলেও কিন্তু আপনারা সেটা করে নিন। CSS দিয়ে ডিজাইন করি তাহলে jQuery ও জাভাস্ক্রিপ্টের ডিজাইন শেখাটা কি জরুরি? না, শেখাটা এতটা জরুরি নয়, কিন্তু কিছু কিছু সময় সেটা ব্যবহার করতে হবে। যেমন যে একটা ফর্ম ফিল্ডে অনেক আপনি অনেক সাইট ভিজিট করেন। আসলে সাইট ভিজিট করাটা, কিছু সাইট ভিজিট করেন, টিউটোরিয়াল সাইট ভিজিট করেন, বা যেসব সাইটে রেজিস্ট্রেশনের কাজ, রেজিস্ট্রেশন করে আপনাকে অনেক কিছু, অনেক অ্যাক্সেস পেতে হবে। তো সেই সাইটগুলো ভিজিট করেন। ভিজিট করার পর কিছু জায়গায় দেখবেন যে আপনার, যেমন ফর্ম সাবমিট করতে যাচ্ছেন, কোনো একটা ফর্ম ফর্ম ফিল্ড আপনি সাবমিট করা বাদ, মানে ডাটা না দিয়ে আপনি সাবমিট করতে যাচ্ছেন, দেখবেন যে
স্টাইলের কিছু চেঞ্জ হয়তো চলে আসতে পারে। যেমন এখানে প্রিন্টে আমি যে কাজটা করেছি, যে প্রিন্টে জাস্ট একটি টেক্সট সে ইন শো করছে। তো সেই টেক্সটের কালারটা যদি আমার চেঞ্জ করতে হয়, তখন আমি কি করবো? যেমন ডলার প্রিন্ট ডট সিএসএস, কারণ ভ্যালিডেশনের যেগুলো ফেল করবে, আসলে ভ্যালিডেশন ফেল করবে, সেগুলোকে কিন্তু লাল বা এরকম কালার দিয়ে কিন্তু এগুলোকে ইন্ডিকেট করা হয়। আপনি যতই ফোকাস রাখেন না কেন, আপনার এখন যেভাবে কাজটা চলে, স্ট্যান্ডার্ড ফর্মে বা ফর্মুলা আমরা যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি বা চিন্তা করি, সেটা কিন্তু টোটালটাই হচ্ছে যে আপনি যখন ভ্যালিডেশনটা হবে, সেই ভ্যালিডেশনের জন্য আপনি একটা কালার চুজ করে রাখবেন, মেসেজগুলো চুজ করে রাখবেন। অনেক সময় আমরা সেইভাবে কাজটা করি না। তো এটা করলে হয় কি যে আপনার প্র্যাকটিস হবে। আর সিএসএস এখানে জরুরি না হলেও ওই কিছু কিছু কাজের জন্য, যেমন এখন আপনাদের সামনে যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি ওই প্রিন্টের ভিতরে একটা কালার অ্যাট্রিবিউট ইউজ করবো, সরি কালার প্রপার্টি ইউজ করবো। এবং কালার প্রপার্টি অবশ্যই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেটা দেখার চেষ্টা করি। টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা হয়তো আমাদের যে কালারটা চলে এসেছে সেটা না হয়ে লালও হতে পারে। তো লালটাও যদি হয়, দেন ভ্যালিডেশন যে এই ফিল্ডটা পূরণ করতে হবে, এটা আমাদের চোখে লাগবে তখন। এই জন্য সিএসএস এর কিছু কাজ আপনাকে যে তৈরিটা করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সেটা অবশ্যই আপনি যদি ওটাকে হালকাভাবে শিখে রাখার চেষ্টা করেন, সেটা করলেও হবে। কারণ আপনি যদি জানেন যে আপনার কোন কোন প্রপার্টি গুলো ইউজ করতে হবে, তাহলে শুধু সেই প্রপার্টি নেমগুলো আপনি যে কোয়েরিতে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই আপনি চিন্তা করবেন। তো যে কোয়েরির ব্যবহার কি হচ্ছে সেটা না, আপনি সিএসএস এর কিভাবে শিখেছেন সেটা ব্যবহার করাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাব্লিউএসসি স্কুল থেকে দেখে অনেক কিছু ইউজ করে করে আসলে অনেক প্র্যাকটিস হয়, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আপনাদের টার্গেটটা আসলে শুধু ডাব্লিউ3 স্কুল না, আসলে আরো অনেক সাইট রয়েছে, অনেক টিউটোরিয়াল সাইট রয়েছে, সেগুলো আপনারা ভিজিট করা শুরু করেন। কারণ একটা ওয়েব পেজ ডিজাইন করার প্রাথমিক বিষয়টা হচ্ছে, বা আমরা যদি এভাবে চিন্তা করি যে অনেক একজন লেখক কখন ভালো লেখক হয়, যেমন একজন লেখক তখনই ভালো লেখক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে তার যখন আরো অনেকে লেখা পড়ার অভ্যাস থাকে। যেমন হুমায়ুন আহমেদের কথা চিন্তা করেন, যাদের পছন্দ রয়েছে হুমায়ুন আহমেদকে। তো হুমায়ুন আহমেদের বেশিরভাগ অংশটাই ছিল যে উনি কিন্তু অনেক বই পড়তেন, সেই বইগুলো থেকে জানতে জানতে কিন্তু উনি ওনার লেখাগুলো এমন পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন। তো আপনাদের কাজ হচ্ছে আগে প্র্যাকটিস হচ্ছে, আপনি যে কোনো টেমপ্লেট যে কাজ করেন সেগুলো সেগুলো দেখেন কি করা যায় আসলে। অবশ্যই জাভাস্ক্রিপ্ট তো হচ্ছে গিয়ে কোর একটি ল্যাঙ্গুয়েজ, আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে বের করা। তো jQuery-কে যদি আমরা চিন্তা করি যে জাভাস্ক্রিপ্ট আর jQuery-র মধ্যে আপনার আগেও
যেমন সিএসএস এর ক্ষেত্রে যেটা শিখেছিলেন যে ইনলাইন, ইন্টারনাল, তারপর এক্সটার্নাল, দেন জাভাস্ক্রিপ্ট এরকম কিছু কাজ শিখেছিলেন। আর যে কোয়েরি তো সেরকমই করা যাবে। যে কোয়েরিতে আপনি যে কোয়েরি যখন করবেন আপনি চাইলে এক্সটার্নাল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে সেটাতে করতে পারেন, .js ফাইল আর কি। ওকে, কিছু সবগুলো একসাথে শেখাও লাগবে না, অনেক কিছু আপনাদেরকে আস্তে আস্তে, কারণ আমি এখানে আপনাদেরকে শেখানোর যেটা বড় কথা হচ্ছে যে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেই জিনিসটাই আসলে আমার টার্গেট। যে আপনি ইমপ্লিমেন্ট করাটা, আপনাকে আমি হাজারটা টিউটোরিয়াল দিয়ে দেখাতে পারবো, কিন্তু আপনিও দেখে নিতে পারবেন না, বা যাদের খুব ধৈর্য সহকারে পড়া বা শোনার অভ্যাস রয়েছে টিউটোরিয়াল, এই ধরনের ইউটিউবে পাবলিশ করে যে টিউটোরিয়াল, তো সবাই আসলে ওখান থেকে শিখতে পারবে। শিখতে পারা আর ইমপ্লিমেন্ট করা কিন্তু একরকম। যেমন আমি একটা কথা বলি, না অবশ্য ওটার জন্য আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাবো। তারপরে হচ্ছে যে এক লোক কয়েকজনকে একটি মানে একটি সার্ভে বা একটু প্রশ্ন করার জন্য সে গিয়েছে, এবং সে বিভিন্ন বয়সে, সে শুধুমাত্র ছোট বয়সের কোনো ছেলে মেয়ের কাছে যায়নি। বিভিন্ন বয়সের বলতে যে আপনার 25 আপ বা 20 আপ, এরকম থেকে শুরু করে 60, 65 এরকম বয়সের কয়েকজন লোককে জিজ্ঞাসা করেছিলেন যে যখন আপনি গ্রো আপ গ্রো গ্রো আপ করবেন, গ্রো আপ বলতে সে যেটা বুঝিয়েছে, মানে আপনি যখন গ্রো আপ করবেন তখন আপনি কি করতে চাইবেন। তো প্রত্যেকেই মনে করলো যে তারা তো বড় হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা এক একটা অ্যান্সার দিল যে আমি তো বড় হয়েছি, আমার আর কি করা লাগবে। তো তারপর লোকটা আবার কিন্তু সবাইকে একই প্রশ্ন করেছে, দেন সবার অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কাজ হচ্ছে আসলে শেখাটা না, ইমপ্লিমেন্ট করাটা অনেক বেশি জরুরি। আমরা শিখা মানে এই কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা স্কোপ খুঁজে বের করা। শিখছি, ইমপ্লিমেন্ট করতে জানি না, এই শেখাটা আসলে শেখা না। তো ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার জায়গাটা দেখাচ্ছি, দেখা যাক কতটুকু কি করতে পারি। অনেকদিন পর ক্লাস শুরু হলো, আগামীকাল হবে আশা করি। আর রোজার মধ্যে কিভাবে ক্লাসটা হবে সেটাই আপনারা নিজেরাও চিন্তা করেন, কারণ ওটা একটা ফ্যাক্ট। হয়তো রোজার শনিবার থেকেও হতে পারে বা রবিবার থেকেও হতে পারে। তো সেটা একটু ডিসকাস করে কালকে আমরা ডিসকাস করি সবাই মিলে, সেটাই ভালো হবে। ওকে, যদি আর কারো প্রশ্ন না থাকে আজকের মতো এখানে বিদায়। শুভরাত্রি।